প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান কতটা কীভাবে সাহায্য করে। তো সবার আগে বলে রাখি, আমরা যেখান থেকে ইতিহাস জানি বা পাই তাকে বলা হয় ইতিহাসের উপাদান। আর এই ইতিহাসের উপাদানকে দুটি ভাগে বিভক্ত করা যায় বা ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সাহিত্যিক উপাদান এবং অপরটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আর এই প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রত্নতাত্ত্বিক কাকে বলে? যারা মাটি খুঁড়ে ইতিহাসের উপাদানকে সংগ্রহ করে তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। আর প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলো? যেইগুলো মাটি খুঁড়ে পাচ্ছে সেইগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রধানত 4 ভাগেই ভাগ করা যায়, যেমন লিপি, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য এবং ধ্বংসাবশেষ। এক এক করে বুঝি। সবার আগে জানি লিপি। দেখো, লিপি কি? লিপি অর্থাৎ লেখা, ঠিক আছে, যেটা অনেক কাল আগে লেখা আছে। যেরকম ফর এক্সাম্পল আমি যদি বলি, অশোকের শিলালিপি বা শিলাস্তম্ভ থেকে আমরা কার ব্যাপারে জানতে পারি? অশোকের সময়কালের ব্যাপারে জানতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লিপি থেকে কি কি জানি? লিপির দ্বারা আমরা জানতে পারি সাল, ঠিক আছে, মানে কোন সময়ের ঘটনা, কোনো বিশেষ ঘটনা জানতে পারি, সেই রাজার সম্পর্কে জানতে পারি, তার পছন্দ অপছন্দ, এই সমস্ত ব্যাপারে আমরা লিপি থেকে জানতে পারি, ঠিক আছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে অশোকের স্তম্ভলিপি, ঠিক আছে। এছাড়াও বলা যেতে পারে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের ব্যাপারে জানতে পারি। আবার নাসিক প্রশস্তি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর সম্বন্ধে জানতে পারি। এই গেল লিপি থেকে জানতে পারি। আর হ্যাঁ, লিপির সাথে আর একটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিপি যখন উৎকীর্ণ করা হয়, লিপি উৎকীর্ণ বিদ্যা, অর্থাৎ ধরে নাও মাটিতে আছে, মাটিতে চাপা পড়ে যায়, সেটাকে আমি উদ্ধার করলাম, উৎকীর্ণ করলাম, তুললাম, এটাকে বলা হয় এপিগ্রাফি, ঠিক আছে। এটা একটা নাম, এপিগ্রাফি, অর্থাৎ লিপি উৎকীর্ণ বিদ্যা। লিপি যখন উৎকীর্ণ করার পর যখন লিপিটাকে পড়লাম, মানে পড়ে বুঝতে পারলাম এটা কি বা পাঠোদ্ধার করলাম, তাকে বলা হয় প্যালিওগ্রাফি। আশা করি তোমরা লিপির ব্যাপারে বুঝতে পেরেছো। এবার আসি মুদ্রার ব্যাপারে। দেখো, মুদ্রা থেকেও আমরা ইতিহাসের সম্বন্ধে জানতে পারি। যেমন সাল জানতে পারি, মানচিত্র, অনেক সময় থাকে না, 2 টাকার কয়েনে আমরা অনেক সময় মানচিত্র দেখতে পাই বা থাকে। সেরকমই আগেকার দিনে রাজারা কী করতো? তাদের রাজ্য জয়ের কতটা রাজ্য তাদের অধীনে আছে সেগুলো তুলে ধরতো। আবার এর পাশাপাশি রাজার যেটা পছন্দের জিনিস সেটা হতে পারে বীণা বাজানো, যেরকম সমুদ্রগুপ্তের বীণা বাজানোর ছবি তার মুদ্রায় ছাপানো ছিল, চিহ্নিতকরণ ছিল, সেরকমই, ঠিক আছে। এই সমস্ত বিষয় জানতে পারি। যেরকম উদাহরণ হিসাবে বলতে পারি, আমাদের গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা ব্যবহার হতো। আর স্বর্ণমুদ্রাতে আমাদের সমুদ্রগুপ্তের বীণা বাজানোর ছবি দেওয়া ছিল, চিহ্নিতকরণ ছিল। অনেকে আবার এই সমুদ্রগুপ্তের নিজস্ব ছবি বলতো, আবার কেউ কেউ বলতো না এটা সরস্বতী ঠাকুরের ছবি। তো যাই হোক, এরকম একটু মতভেদ রয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা কুষাণ যুগের যে সম্পর্কে জানতে পারি সেটা মুদ্রা থেকে। তাদের কতটা কনিষ্কের, কুষাণ সম্রাট কনিষ্কের কতটা তাদের রাজ্য জয় সেটা তার মুদ্রার মধ্যে চিহ্নিতকরণ করা ছিল। এই গেল মুদ্রা। পরবর্তী হচ্ছে গিয়ে ধ্বংসাবশেষ। দেখো, ধ্বংসাবশেষের মধ্যে কী কী পড়ে? যেরকম হরপ্পা, মহেঞ্জোদারো, ঠিক আছে। আবার পাকিস্তান, বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে একটা একটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর ঐতিহাসিকরা এর নামকরণ করেছে মেহেরগড় সভ্যতা। এটা হরপ্পার পূর্ববর্তী সভ্যতা, মানে হরপ্পার আগের সভ্যতা কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে এই সভ্যতাগুলো থেকে যেরকম এদের নগর, হরপ্পা সভ্যতা যে আমরা নগর পরিকল্পনা পড়েছি, যে ড্রেনগুলো ঢাকা দেওয়া ছিল, এগুলো জানতে পারছি ধ্বংসাবশেষ থেকে, মানে হরপ্পা যুগের ইতিহাস জানতে পারছি। যেরকম মেহেরগড়ের ধ্বংসাবশেষ থেকে মেহেরগড় সভ্যতার ইতিহাস জানতে পারছি, কত সাল পুরনো, সেখানে মানুষরা কী কী ব্যবহার করতো, মানে এই সমস্ত জিনিসপত্র যে পাচ্ছি সেটা হচ্ছে কি, তাহলে ইতিহাস জানতে পারছি। তাহলে এটা একটা ইতিহাসের উপাদান হলো। আর যেহেতু মাটি খুঁড়ে পাচ্ছে তাই এটা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেই পড়লো। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা রয়েছে স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্যের মধ্যে মনে রাখবে, স্থাপত্য ভাস্কর্য হচ্ছে মূর্তি, মন্দির, এইগুলো হচ্ছে স্থাপত্য ভাস্কর্যের মধ্যে পড়ছে। যেরকম হরপ্পা সভ্যতায় বিভিন্ন রকম হাড়ি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, ওই যে ডান্সিং গার্ল মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে। তো ওইগুলো, তারপর হচ্ছে বৌদ্ধ মূর্তি, কোনো মন্দির মাটি খুঁড়ে, বা স্থাপত্য ভাস্কর্য সময় মাটির ওপরেও থাকতে পারে, মানে মাটি খুঁড়ে মাটির ওপরেও পোর্শনও থাকতে পারে, আবার মাটির নিচের পোর্শনও থাকতে পারে, ঠিক আছে। এছাড়াও বলা যেতে পারে হচ্ছে কি, যেরকম গুপ্ত যুগে অনেক বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে, ঠিক আছে। এছাড়া মন্দিরগুলো, এই সমস্ত ইতিহাস আমরা স্থাপত্য ভাস্কর্যকেও পেয়ে থাকি। তাই জন্য এটা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়েছে।
যেটাভাবে বোঝালাম, সহজভাবে বোঝালাম, তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো প্রত্নতাত্ত্বিক উপাদানের ব্যাপারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর একটা কথা আমি বলি, দেখো তোমরা যে যেখানেই পড়তে পারো, কিন্তু সবার আগে শুধু নোটসের ওপর ভরসা করে থাকবে না। সবার আগে যেটাই পাচ্ছ না কেন, নোটস পাও, পড়ো, কেউ আবার টেক্সট বই পড়ো, সবার আগে কিন্তু আগে বুঝবে, তারপর মুখস্থের দিকে যাবে। বোঝাতে পারছি? তুমি অনেকেই আছে, আমি অনেককে দেখি যে নোটসের ভরসা থাকবে, যে নোটস পাবো, নোটস পড়লেই হয়ে যাবে। সবার আগে বুঝবে, বুঝতে পারলেই তোমাদের পক্ষে সহজ হয়ে উঠবে ইতিহাসটা। ঠিক আছে, যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।